বয়স তখন 17 বছর। সদ্য সদ্য প্রেমে পড়েছি। মেয়েটিকে প্রথম দেখেছিলাম ক্লাস 9-এর এ সেকশনে। আমার তখন ক্লাস 11। প্রতিদিনের ক্লাসের মাঝে যে গ্যাপটা পেতাম তখন গিয়ে ক্লাস 9-এর সামনে দাঁড়িয়ে থাকতাম একবার ওকে দেখার জন্য। বেশ কয়েকদিন ওকে দেখে দেখে আমার ভালোই কাটছিল। ব্যাপারটা হয়তো ও লক্ষ্য করেছিল। একদিন আমার কাছে এসে বলল, কি ব্যাপার, প্রতিদিন আমার ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকো কেন? আমি একটু ভ্যাবাচাকা খেয়ে বললাম, না আসলে। আমার কথা শেষ করতে না দিয়ে ও বলল, কিছু বলবে কি? আমি বললাম, তোমাকে আমার খুব ভালো লাগে। ও বলল, তাই বুঝি? আমি বললাম, কেন, বিশ্বাস হচ্ছে না? ও বলল, সে তো অনেকেরই আমাকে ভালো লাগে। আমি বললাম, সবার ভালো লাগার থেকে আমার ভালো লাগার তফাৎ আছে। ও বলল, কেমন তফাৎ? আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি। এরপর মেয়েটি আর কোনো কথা বলেনি, হাসতে হাসতে চলে গিয়েছিল। এরপর আমাদের মধ্যে ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। স্কুল ছুটির পর আমরা একসাথে ফিরতাম। দুজনেরই সাইকেল ছিল। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত একসাথে ফিরতাম, তারপর ও ওর বাড়ির দিকে আর আমি আমার বাড়ির দিকে চলে যেতাম। স্কুলের দিনগুলোতে ওর সাথে দেখা হলেও রবিবার করে দেখা হতো না। ওই দিন আমার মন খুব খারাপ থাকতো। তাই একদিন আমি ওকে বললাম, এই, তোদের বাড়িটা আমায় চিনিয়ে দিবি? আমাদের আমাদের মধ্যে তুমি দিয়ে কথা শুরু হলেও সেটা তুইতে এসে ঠেকেছিল। যাই হোক, ওকে বললাম রবিবার করে একবার তোর বাড়ির সামনে থেকে ঘুরে আসবো, তোকে দেখব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না। ও আমাকে বলল, আমার বাবা খুব রাগী। যদি দেখতে পারে তুই আমার বাড়ির সামনে থেকে ঘোরাঘুরি করছিস তাহলে তোকেও মারবে, আমাকেও মারবে। এরপর আমি আর কিছু বলতে পারলাম না, কিন্তু মনে মনে ঠিক করলাম ওকে না জানিয়ে একদিন ওর পিছু নেব আর ওর বাড়িটা চিনে আসবো। সেদিন ছিল শনিবার। স্কুল ছুটির পর আমি ওর পিছু নিলাম। দেখলাম প্রায় 2 কিলোমিটার রাস্তা পার করে ওদের বাড়ি। আমি মনে মনে ভাবছিলাম, ও এত দূর থেকে স্কুলে আসে। সাইকেল চালাতে চালাতে লোকালয় থেকে একটু গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে গেছি। আমি ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে সাইকেল চালাচ্ছিলাম। ওর বুঝতে পারার কথা নয়। আরও মিনিট সাতেক পর সাইকেল চালানো বন্ধ করলাম। দেখলাম ও একটা ধান ক্ষেতের পাশ থেকে সরু মাটির রাস্তা ধরে একটা দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। গেট খুলে ভেতরে ঢুকে গেল। বুঝলাম ওটাই ওর বাড়ি। কিন্তু রবিবার করে এখানে আসতে গেলে আমাকে তো অনেকটাই কাঠখড় পোড়াতে হবে, কারণ রাস্তাটা নিছক কম নয়। পরদিন রবিবার ছিল। আমি আর যাইনি। সোমবার দিন আবারও স্কুলে ওর সাথে দেখা হলো। সোমবার দিন স্কুলে গিয়ে যখন আমি ওর সাথে কথা বলতে গেলাম, ও আমার সাথে কথা বলল না। মুখটা কেমন ভার করেছিল। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? প্রথমে তো কথা বলতেই চাইছিল না। তারপর কয়েকবার রিকোয়েস্ট করার পর বলল, তুই শনিবার আমার পিছন পিছন আমাদের বাড়ি পর্যন্ত কেন গিয়েছিলিস? ওর কথা শুনে আমি একটু থতমত খেয়ে গেলাম। তারপর বললাম, মানে তুই কি করে জানলি? আমি কি করে জানলাম সেটা বড় বিষয় না, তুই কেন গিয়েছিলিস সেটা বল। তোকে আমি বারণ করেছিলাম। আমি বললাম, ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কিন্তু তুই তো আমায় দেখিসনি, তুই কি করে জানলি? আমি তো অনেকটা দূরে ছিলাম। শোন, তোকে আজকে একটা কথা বলছি। যাই হয়ে যাক, কোনোদিন আমাদের বাড়ির সামনে যাবি না। কিন্তু কেন যাব না? ও এবার খুব রেগে গেল। রেগে গিয়ে বলল, সব কিছু কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। ওর এরকম ব্যবহারে আমি একটু বিরক্ত হলাম। এরপর রাগ করে ওর সাথে আমি কদিন কথা বলা বন্ধ রেখেছিলাম। দেখলাম ও আমার সাথে আর কথা বলছে না সেদে। আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার এক বন্ধু ছিল, ও আমাদের ব্যাপারটা জানতো। ও আমাকে বলল, মন খারাপ করিস না, হয়তো ওর বাড়ির লোক খুব কড়া, তাই হয়তো তোকে বারণ করছে যেতে। তুই ওর সাথে ঝামেলাটা মিটিয়ে নে। আমি বললাম, এতদিন হয়ে গেল ও একবার আমার সাথে কথা বলল না, তার মানে ওর মনে আমাকে নিয়ে কোনো ফিলিংস নেই। আরে অত ভাবলে হবে? মেয়েরা একটু এরকম হয়, অহংকারী। বন্ধুর কথায় মন শান্ত হলো। আবারও একটা শনিবার। আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, কিন্তু ও আমার জন্য দাঁড়ালো না, আগে আগে চলে গেল। আমার বন্ধুটা বলল, এক কাজ কর, চল আমি আর তুই একসাথে যাই ওদের বাড়িতে, গিয়ে ওর সাথে দেখা করি। কেউ কিছু বললে বলবো স্কুলের বন্ধু ক্লাসের নোটস বুক দিতে এসেছি, কারণ কালকে রবিবার, খাতাটা না দিলে সোমবারের আগে তো দেখা হবে না। আমি বললাম, ব্যাপারটা কি ঠিক হবে? ও যদি আবার রেগে যায়? এমনিতে ওদের বাড়িতে যেতে বারণ করেছে। আমার বন্ধুটা খুব রসিক। সে বলল, চুপ কর তো, মেয়ে মানুষের রাগকে অত ভয় করতে নেই। মনে মনে একটু ভয় লাগলেও বন্ধু যখন সাথে ছিল একটু সাহস পেলাম। যা হবে দেখা যাবে। আর এত কিসের গোপনীয়তা, আমাকেও তো জানতে হবে। সময়টা ছিল আগস্ট মাসের মাঝামাঝি। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। আমরা যখন বেরোলাম তখন রোদ ছিল না, তবে ওদের বাড়ির কাছাকাছি পৌঁছাতে আকাশ কালো করে এলো। আমার বন্ধু বলল, দেখ, প্রচণ্ড মেঘ করেছে, আশেপাশে তো সেরকম কোনো ঘরবাড়ি দেখছি না, চল ওদের বাড়িতেই চলে যাই। বাড়ির সামনে কাঁচা রাস্তা আর ধানক্ষেত ছাড়া কিছুই ছিল না। এই মাটির রাস্তায় ঢোকার আগে কয়েকটা বাড়িঘর ছিল, কিন্তু ওদের বাড়ির আশেপাশে সেরকম কোনো বাড়িঘর নেই। বাড়ির সামনে বড় গেট, তারপর বড় একটা উঠোন, সেখানে দু একটা গাছপালা লাগানো, তারপর দোতলা বাড়ি। বাড়িটা অনেক পুরনো দিনের, দেওয়ালগুলোতে শ্যাওলা পড়ে গেছে, সেরকম একটা যত্ন হয় না বোঝাই যাচ্ছে।
আমরা দুজনে গেটের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর এগিয়ে গিয়ে পাশে সাইকেলটা স্ট্যান্ড করে আবারও গেটের কাছে আসতেই চমকে গেলাম। দেখলাম গেটের কাছে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, চুল দাড়ি পাকা, রোগা চিপচিপে শরীর, চোখের নিচে কালি পড়েছে। লোকটাকে দেখে বেশ অসুস্থ মনে হলো। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে কেউ ছিল না, কয়েক সেকেন্ডের মধ্যে ইনি কোথা থেকে উদয় হলো। আমি আর আমার বন্ধু দুজনে ওনাকে দেখে একটু থতমত খেয়ে গিয়েছিলাম। তারপর আমার বন্ধু সাহস করে লোকটিকে বলছিলাম, কাকু, মেঘা বাড়িতে আছে? লোকটি ধরা ধরা গলায় বলল, তোমরা কারা? তখন আমি বললাম, কাকু, আমরা মেঘার স্কুলের বন্ধু। ওর একটা নোটসের খাতা আমার কাছে রয়ে গেছে, ওটাই দিতে এসেছি। লোকটি এবার গম্ভীর গলায় বলল, স্কুলে পড়ছো, এখনও স্কুলের গণ্ডি পার হয়নি, এখন থেকে এত মিথ্যা কথা বলো? আমি ভয়ে আর কোনো কথা বলতে পারছিলাম না, কিন্তু আমার বন্ধুটি আগ বাড়িয়ে বলল, মিথ্যা কথা কেন বলতে যাব, আমরা সত্যি কথাই বলছি। দেখলাম মুহূর্তের মধ্যে লোকটির চোখ দুটো লাল হয়ে গেল। বুঝলাম লোকটি রেগে গেছে। উনি রাগান্বিত কণ্ঠে বলল, তোমরা ক্লাস 11-এ পড়ো আর মেঘা পড়ে ক্লাস 9-এ, কী করে তোমরা বন্ধু হলে? আমি বুঝলাম পরিস্থিতি খারাপ, আমাদের পালিয়ে যেতে হবে। আমি আর কোনো কিছু না ভেবে বন্ধুকে বললাম, সাইকেলটা নে আর চল পালাই। দুজনে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সাইকেল নিয়ে ছুট লাগালাম। সাইকেল নেওয়ার সময় লোকটি গম্ভীর খনখনে গলায় কানে আসলো। উনি বলছেন, আর কোনোদিন যদি তোদের এই বাড়ির আশেপাশে দেখেছি, তোদেরকে মেরে নদীর জলে ভাসিয়ে দেব। আকাশটা তখন এতটাই মেঘাচ্ছন্ন, চারিদিকে একেবারে অন্ধকার হয়ে এসেছে, কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন সন্ধে গাঢ় হয়ে নেমেছে। আমরা দুজনে ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালাতে শুরু করেছি। কোনো দিকবিদিক ঠিক নেই। বড় রাস্তায় উঠতে উঠতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। একেবারে ভিজে কাকস্নান হয়ে গেছি। কোনো রকমে গিয়ে একটা বন্ধ চায়ের দোকানের নিচে দাঁড়ালাম। আমার বন্ধু আমাকে বলল, সত্যি মেঘা কি জিনিস রে, ও তো সব কিছু ওর বাড়িতে বলে দিয়েছে আগের থেকে। তাহলে তুই তো কেস খাবি? আমি বললাম, না রে, আমার মনে হয় না মেঘা কিছু বলেছে। বন্ধু বলল, আচ্ছা, মেঘা যদি কিছু না বলে থাকে তাহলে ওই লোকটা কি করে জানলো আমরা 11-এ পড়ি? আমি বললাম, আমিও সেটাই ভাবছি। বন্ধু বলল, দেখ ভাই, আর কোনো ঝুঁকি নিতে চাই না। লোকটা তো বলেছে মেরে নাকি নদীতে ভাসিয়ে দেবে। কি ডেঞ্জারাস রে বাবা রে, তোর প্রেমের চক্করে আমার প্রাণটা চলে যাচ্ছিল। আমি বললাম, তুই তো আসার জন্য জোর করলি আমাকে, আমি তো আসতে চাইনি। ও বলল, সেই তো, এখন তো এই কথাই বলবি, মেঘার সাথে তুই প্রেম করিস না আমি করি? আমি ওকে শান্ত করে বললাম, ঠিক আছে ঠিক আছে, আর অত রাগ দেখাতে হবে না। ও বলল, শোন ভাই, তুই পরদিন স্কুলে গিয়ে মেঘাকে জিজ্ঞেস করবি ওই লোকটা ওরকমভাবে কেন বলল। সেই সময় মাথা তো নেড়ে দিলাম, কিন্তু মনে মনে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আগের দিন ওর বাড়ি থেকে দূরে আমি দাঁড়িয়েছিলাম, তাতে ও এত রেগে গেল। আজ তো ওর বাড়ির গেটের কাছে গিয়ে ওই লোকটার সাথে কথা বললাম। ওই লোকটা ওর বাবা হয় বোধ হয়। এত কিছু ঘটে গেল, মেঘা আর আমাকে আস্ত রাখবে না। সোমবার দিন স্কুলে যাব, এই নিয়ে মাথার মধ্যে ভাবনা চিন্তা চলছে। মেঘার সাথে কি কথা বলবো না বলবো, কিন্তু সেই দিন রাতে ঘটলো এক ঘটনা। রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে 10টার মধ্যে। বিছানায় শুয়ে কিছুতেই ঘুমোতে পারছি না, কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে। অনেক চেষ্টা করে চোখ বন্ধ করে শোয়ার চেষ্টা করলাম। মাঝরাতের দিকে ঘুমিয়েও পড়েছি। হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল। গরমে আমার ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। দেখলাম আমার বাঁ হাতের জানলাটা খোলা। বাইরে থেকে চাঁদের আলো আসছে। সারাদিন বৃষ্টি হয়েছে, এখন আকাশে মেঘ নেই, বাইরে কাদা জমে আছে। আমাদের বাড়িটা ছিল একটা মাঠের ওপরে। সামনে পাকা রাস্তা হলেও বাড়িটার পজিশনটা ছিল মাঠের দিকে, আর আমার ঘরটা ছিল পেছনের দিকে। জানলা খুললেই ফাঁকা মাঠ দেখা যেত। আস্তে আস্তে প্লটিং হচ্ছিল, কিন্তু বাড়িঘর তখনও তৈরি হয়নি। হঠাৎ করে চাঁদের আলোয় দেখলাম মাঠের এক হাঁটু জলে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। প্রথমে ভাবলাম আমার চোখের ভুল। ভালো করে চোখ ডলে নিয়ে দেখলাম, না, ভুল দেখছি না তো। হাতের টর্চটা নিয়ে টর্চ জেলে দেওয়াল ঘড়িতে আলো ফেললাম। দেখি রাত 2:45 বাজে। তাকাতেই দেখলাম সেই কালো ছায়াটা হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার ঘরের দিকে, এবং অনেকটাই কাছাকাছি এগিয়ে এসেছে। এবার আমার একটু একটু ভয় করতে শুরু করলো। একটা দিক দিয়ে নিশ্চিন্ত ছিলাম যে যেই আসুক সে কোনোভাবে আমার জানলার নাগাল পাবে না, কারণ যেহেতু বাড়িটা মাঠের উপরে, তাই অনেকটা উঁচু করে বাড়িটা বানানো হয়েছিল। মাঠে দাঁড়ালে জানলার নাগাল পাওয়া যাবে না। রাস্তার সাথে লেভেল করে আমাদের বাড়িটা বানানো ছিল, তাই মাঠের থেকে অনেকটা উঁচু ছিল। আমি এবার কিছুটা জানলার কাছে এগিয়ে গেলাম। দেখলাম লোকটা একেবারে আমাদের ঘরের দেওয়ালের কাছাকাছি এসে গেছে। ভয়ে আমি কিছুটা দূরে সরে আসলাম। একেবারে খাট থেকে নেমে গেলাম বলা যেতে পারে। বেশ খানিকক্ষণ আর কিছু দেখা গেল না। হঠাৎ করেই দেখি জানলা থেকে মুখ বাড়িয়ে লোকটা উঠে দাঁড়িয়েছে। আমার জ্ঞানত এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সে জানলার কাছে ধরার মতো বা সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। তাকে যদি জানলার কাছে ওইভাবে মুখ বাড়িয়ে দাঁড়াতে হয়, তাহলে হয় তাকে শূন্যে ভেসে থাকতে হবে, না হলে দেওয়ালে টিকটিকির মতো আটকে যেতে হবে।
অন্ধকারের মধ্যে কালো অবয়বটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো কিছু না ভেবে আমি টর্চ জ্বালিয়ে তার মুখের ওপর ফেললাম, আর তার মুখটা দেখে আমার আত্মারাম খাঁচাচাড়া হয়ে গেল। এটা তো সেই লোকটা যাকে আমি মেঘাদের বাড়ির সামনে দেখেছি। দিনের বেলায় একরকম লাগছিল, কিন্তু এই রাতের অন্ধকারে লোকটার মুখটা যেন আরও বেশি বীভৎস হয়ে উঠেছিল। এই দৃশ্য দেখে আমি বাবা গো মা গো বলে চিৎকার করে উঠলাম। সাথে সাথে পাশের ঘর থেকে বাবা মা চলে এলো।